দুর্নীতির প্রতিবাদ করাতে ৭৪ সালে ওখানে কারাবন্দি করা হয়। তার মানে এর পরবর্তীতে আপনারা সবাই মিলে দেখেন, শাহ মুয়াজ্জেম কে ছিলেন? ছাত্রলীগের সভাপতি ছিলেন। মিজানুর রহমান কে ছিলেন? এবং আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলি, ৬২ সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে, জানেন আপনারা? কোনো ইতিহাসের বই এটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তখন তার মাথায় দুর্নীতি ছাড়া আর কোনো কিছু থাকে? তখন ওই রক্ষী বাহিনীর সময় এই ছবি যাকে দেখতেছেন সেই সময় প্রতিবাদ করাটাও ছিল কি চরম দুঃসাহসিক কাজ। সেই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমাদের সবাইকে এই ভয় ভীতির ঊর্ধ্বে রেখে আজকে একটা সুন্দর সোনার বাংলা তৈরি করতে চায়, যে বাংলাদেশে আজাদি হবে, গোলামে হবে না। এখন আমি কিছু জিনিস বলি। আজকে একটু আগে আমার ভাই কর্নেল ভাই বলে দিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি তাকে জিজ্ঞাসা করি গত ১৭ বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম খুম এগুলোর কি হয়েছি, সম্মুখীন হয়েছি, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো, যে নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাজা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসীর নেত্রী, উনি একজন মা। তো আপনারা এখনও খেয়াল করে দেখবেন হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে কিন্তু তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড় দিয়ে এইভাবে আছে ব্যথার চোটে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং, গুম খুম সব কিছু এদেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্যে? আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম। সে ভাব সম্প্রসারণে ছিল কি যাতনা বিষে বুঝিবে কি কিসে, কবু আসে বিষে দংশিনী যারে। এই কথাটা কেন বললাম? ৭১ সালে ২৫শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। ৯ মাস কি পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে? যুদ্ধ কীরকমভাবে হয়েছে দেখা গেছে? না, সে ওর কাছ থেকে জেলখানায় কিছু সংবাদ পাইছে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে ২৫ তারিখ রাতে, যে কলকাতায় ছিল। তাহলে দুইজন মানুষ, স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয়, তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এ দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম কভু আসি বিষে দংশিনী যারে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটায়, এই সংবিধানটার জন্যে হয়তো আমরা লড়াই করছি, ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। ৯০ সালকে আপনি কি করছেন যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে সংসদে রাখেনি।
কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই তাই যদি পারেন, কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেন, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার? সুপ্রিম কোর্টে। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন, সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরাই অ্যামেন্ডমেন্ট করব। আমরা সংস্কার করব না, আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না। মাথাহীন দেহের কোনো মূল্য আছে? মূল্য নাই। এই যে একটু আগে ভাই আসছিলেন আপনাদের সামনে দাঁড়ায়, ওনারা কেন গুম কমিশন কে কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছেন? তাহলে ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যে দাদারা ওনাদেরকে ক্ষমতায় বসাইছেন, তারা হয়তো বলছেন তোমরা করো কি, গুম আরো গুম করতে হবে তো সামনে। ওই জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আর একটার সম্পর্ক দেখেন। এবার আমি আপনাদেরকে আর একটা দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, আমি মালিক হয়ে আমি হাঁ ভোটে ভোট দিছি এবং 70% লোক হাঁ ভোটে ভোট দিছে। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে, তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শুনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না রাখবেন না? রাখবেন না। তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না। মালিক কিন্তু আপনাকে ফেলে দেবে। মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। কেন ফেলে দিবে? চলে, আপনি আমাদেরকে বলছেন যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব সংবিধানের আলোকে, সব সংবিধানের আলোকে। ঠিক আছে, শেখ হাসিনা একটা ক্লিপ বের হয়েছে গত পরশুদিন, ওই যে ভাই বললেন ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি চাইছিলাম ভাই আয়না ঘরের বর্ণনা দেখ। আমি জানি না ভাইয়ের আয়না ঘরে সোফা সেট ছিল কিনা, লন ছিল কিনা, ভাইকে কি 3 বেলা, হাসিন ভাই আপনাকে কি 3 বেলা চাটা দিত? টিভি দেখার সুযোগ ছিল? তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন সাহেবও গুম হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলেপেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসিতে একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন, ঢুকে আবার বললে দিলেন এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে, পুলিশ ভিতরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই সামনে যাও। এই নাটক বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। কালকে আমি নিজে ওই মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসায় রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এবার আমি আপনাদেরকে একটা একটা করে কথা, কোন সংবিধানের কোন ধারার আন্দোলনে এই গণ আন্দোলন হলো? কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে
আপনি পুলিশকে মনরাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। আপনি আমাকে বলেন, সেদিন 5 তারিখে মাননীয় সেনাপ্রধান সংবিধানের কোন ধারার বলে আপনাদেরকে কোথায় প্রধানের অফিসে ডাক দিল, এবং সেই ডাকে আপনি ফখরুল সেখানে উপস্থিত হলেন? দয়া করে বলেন যে সংবিধানের কোন ধারায় আছে সেনাপ্রধান সমস্ত বিরোধী দলকে সেনানিবাসে ডাকতে পারে? আছে? নাই। আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানে কোন ধারায় আছে? সংবিধানের ধারায় আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে? এবার আরও একটা জিনিস বলি, আপনারা রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন? সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটাও সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।